আজকে আমি তোদের যেটা পড়াতে চলেছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেটা এক্সামে আসবে নাকি আসবে না সেটার ইম্পর্টেন্স কতটা আমি বলে দেব। সো ওয়েলকাম সবাইকে এসিসি মাধ্যমিকে জেনেটিক্স এর থার্ড ক্লাস আজকে। আর আজ আমরা পড়বো দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা আর মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। তো তোরা অলরেডি 2026 এর কোয়েশ্চেন পেপার দেখে ফেলেছিস, সেখানে দেখেছিস কি কি কোয়েশ্চেন এসছে। তো তোরা অলরেডি জানিস যে দ্বিসংকর জনন কিন্তু চলে এসেছে। তো এটা কি আমাদের এর পরের ইয়ারের জন্য কি ইম্পর্টেন্ট, এটা কি আমাদের পড়তে হবে? পড়াতে পড়াতে কিন্তু সেটা তোদের সাথে আমি ডিসকাস করব। সো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা খুব মন দিয়ে দেখ। চল আজকে আমাদের ক্লাস তাহলে শুরু করা যাক। দ্বিসংকর জনন থেকে শুরু করছি। দ্বিসংকর জনন, সংকরায়ন ব্যাপারটা মানে হাইব্রিডাইজেশন ব্যাপারটা আমি অলরেডি তোদেরকে বলে দিয়েছি যে বিপরীত চরিত্রগুলোর মধ্যে যখন ক্রস করানো হয় বা মিলন ঘটানো হয় তখন কিন্তু সেটাকে আমরা সংকর অবস্থা বলি বা সংকরায়ন বলি। এক সংকর জননে মানে একখানা আমরা বৈশিষ্ট্য নিয়েছি, মানে এরকম ধর একটাই বৈশিষ্ট্য বলতে আমি যেরকম বোঝাচ্ছি, একটা গাছের মটর গাছের উচ্চতা শুধু নিয়েছিলাম, উচ্চতার নিরিখে গাছগুলোকে নিয়েছিলাম, একটা লম্বা নিয়েছিলাম, একটা বেটে নিয়েছিলাম। তাহলে বিপরীত, বিপরীত হচ্ছে জোড়া বৈশিষ্ট্য কিন্তু বিপরীত। আজকে আমরা পড়বো যে দ্বিসংকর জনন। দ্বিসংকর জনন মানে ডাইহাইব্রিড ক্রস। এখানে কিন্তু দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য মানে চারটে বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। কিরকম বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো? এখানে স্যার মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো নিয়েছিলেন সেগুলো হচ্ছে হলুদ রঙের গোলাকার বীজযুক্ত মটর গাছ, যেটাকে আমরা এই ক্যাপিটাল YYRR দিয়ে ডিনোট করছি, আর সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, যেটাকে স্মল y আর স্মল r দিয়ে আমরা ডিনোট করছি। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে আমরা ক্রস করাবো। আগেরটায় শুধু উচ্চতা নিয়েছিলাম, মানে কি নিয়েছিলাম? ক্যাপিটাল টি স্মল টি। এদের দুজনের মধ্যে দুটো বিপরীত, একজন লম্বা একজন বেটে। এরাও বিপরীত, একজন হলুদ গোলাকার, একজন হচ্ছে সবুজ কুঞ্চিত। এবার এখানে বলবি যে তাহলে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? হলুদ গোলাকারটা হচ্ছে প্রকট, সবুজ কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন। কেন আমরা এগুলোকে প্রকট প্রচ্ছন্ন বলেছি আমি অলরেডি তোদের সাথে এগুলো কিন্তু ডিসকাস করে দিয়েছি। তো আমরা তাহলে চেকার বোর্ডে একদম ডাইরেক্ট চলে যাই যে আমরা কি দেখতে পাবো। আচ্ছা, এখানে কয়েকটা জায়গায় তোদেরকে আমি একটু লিখেই করে দিই, ঠিক আছে? হলুদ গোলাকার যে বৈশিষ্ট্যগুলো আমরা নিলাম, একটা হচ্ছে হলুদ গোলাকার, আর একটা আমরা কি নিয়েছি সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? ক্যাপিটাল Y দিয়ে আর ক্যাপিটাল R দিয়ে। ঠিক আছে, এরা অ্যালিল জোড়ায় জোড়ায় থাকবে। আর কি বৈশিষ্ট্য নিয়েছি? সবুজ কুঞ্চিত। ঠিক আছে, কি নিলাম? সবুজ কুঞ্চিত। সবুজ কুঞ্চিতটাকে কি দিয়ে ডিনোট করব? স্মল y দিয়ে আর স্মল r দিয়ে। তাহলে আমাদের এই দুটো বৈশিষ্ট্য আমরা নিয়েছি দ্বিসংকর জননের জন্য। এবার স্যার মেন্ডেল কি করেছিলেন? এই যে তোদেরকে আমি বললাম যে হলুদ রঙের জন্য Y জিন আর সবুজ রঙের জন্য স্মল y, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল Y টা স্মল y এর উপর প্রকট, মানে এ ডমিনেট করছে স্মল y তে, ক্যাপিটাল Y। সেরকম আর এর ক্ষেত্রে মানে গোলাকার আর কুঞ্চিত যেটা নিয়েছি সেটাও তার মানে একটা কালার মানে একটা বর্ণর ব্যাপারে আমরা নিয়েছি, আর একটা হচ্ছে সেটা শেপটা কিরকম, একটা গোল আর একটা কুঞ্চিত মানে কোচকানো টাইপের। ঠিক আছে, তো প্রথমে মানে পি জনুতে উনি দেখছেন যে কি হচ্ছে, উদ্ভূত প্রথম অপত্য জনুতে F1 এ যে উদ্ভিদগুলো হচ্ছে সেগুলো হলুদ রঙের গোলাকার বীজযুক্ত হয়। এই যে আমি বলে দিলাম কেন প্রকট, হলুদ গোলাকার প্রকট কেন? কারণ এই দুটোর মধ্যে যখন উনি ক্রস করাবেন এই দু জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে, তখন উনি দেখতে পাচ্ছেন যে হলুদ গোলাকার বীজযুক্ত হচ্ছে। এবার তার জিনোটাইপ ফিনোটাইপ আমি তোদের অলরেডি বলেছি, ফিনোটাইপ আর জিনোটাইপ কি, তাদের জিনোটাইপ কিরকম হচ্ছে সেটার উপর বেস করে আমরা বুঝতে পারবো তারও পরে জেনারেশনে যে কত ধরনের উদ্ভিদ তৈরি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো আমি এখানে চেকার বোর্ডটা যেটা তোদেরকে বললাম যে এখানটায় দেখিনি। প্রথমে দেখ হলুদ গোলাকারের সাথে আমরা যে সবুজ কুঞ্চিত বীজটা নিয়েছি, তো এদের থেকে প্রথমে কি আসবে? গ্যামেট আসবে। চল আমরা করতে করতে থাকি। প্রথমে কি আসবে? গ্যামেট। ওদের থেকে কি গ্যামেট আমরা পাবো? ফার্স্টে যেটা আছে হলুদ গোলাকার, এটা দিলাম, তার সাথে আর কে আছে? সবুজ কুঞ্চিত। সবুজ কুঞ্চিত, তাহলে এদের থেকে কত রকমের গ্যামেট আসবে? কত রকমের গ্যামেট আসবে? যেরকম ধর এটা থেকে ক্যাপিটাল Y ক্যাপিটাল R আসবে, আর এটার থেকে স্মল y আর স্মল r আসবে, তাই তো? ক্যাপিটাল Y ক্যাপিটাল R আর এখান থেকে স্মল y স্মল।
এবার এদের থেকে যেটা তৈরি হবে, এটা তো হয়ে গেল গ্যামেট, এটা গ্যামেট আসছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, এটা গ্যামেট আসছে। এই যে আচ্ছা এখানটাই লিখি, এখানটা কেটে গেল একটু। এগুলো হচ্ছে গ্যামেট। এবার এই যে গ্যামেটটা এলো, এই গ্যামেটের পরে মানে এটা তো ধর পি জেনারেশন, এটা তো পি জেনারেশন, F1 যে জেনারেশনটা তৈরি হবে সেখানে আমরা দেখলাম যে হলুদ গোলাকার তৈরি হচ্ছে, কিন্তু কিরকম হলুদ গোলাকার মানে তার জিনোটাইপটা কিরকম সেটা এখান থেকে পাবো। তো তোরা যদি এখন ভাবিস যে এখান থেকে কিরকম তৈরি হতে পারে, তো সেক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখতে পাবো আমাদের চেকার বোর্ডে যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এখন ভুলেও এটার সাথে এটাকে করলি, তারপরে আবার এটার সাথে এটাকে করলি, এরকম ভাবে এখানে লিখবি না। যেরকম নর্মালি আমরা এক সংকর জননে যেরকম দেখেছিলাম যে ক্যাপিটাল টি স্মল টি, এর থেকে ক্যাপিটাল টি স্মল টি এলো, দুটোকে ক্রস করে এইরকম এলো, এটা একটা সংকর অবস্থা। সিম্পল মাল্টিপ্লাই করে দিয়েছি আমরা, মানে পাশাপাশি বসিয়ে দিয়েছি। এখানেও তাই পাশাপাশি বসালাম, শুধু সাজিয়ে বসালাম ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তার মানে এখানে যেটা এলো এটা কি এলো তাহলে? সংকর অবস্থা তৈরি হলো, তাই তো? বিশুদ্ধ তো নেই, বিশুদ্ধ তো আমরা এই অবস্থাটা নিয়েছিলাম যে হলুদ গোলাকার সবুজ কঞ্চিত। এখানে সংকর অবস্থা তৈরি হলো, কিন্তু এটাও কিন্তু হলুদ গোলাকারই হলো। কেন হলুদ গোলাকার হলো? যেরকম বলেছি যে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কথা, এইটা এইটার উপরে ডমিনেট করছে, তাহলে মানে এইটা হচ্ছে হলুদ। তাহলে ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এরা দুজন থাকলে এটাকে আমি কি বলবো? হলুদই বলবো, তাই না? যদি স্মল ওয়াই থাকতো তাহলে আমরা ওটাকে সবুজ বলতে পারতাম। এটাকে আমি তো সবুজ বলতে পারবো না, এটা একটা সংকর অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু এটাকে হলুদই বলবো। যেরকম এটাকে আমরা কি বলেছিলাম? সংকর লম্বা বলেছিলাম। কেন বলেছিলাম সেটাও বলে দিলাম। সেরকম সেম হচ্ছে এটার ক্ষেত্রেও, যে এটাকে আমরা কুঞ্চিত বলতে পারবো না, কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে আর স্মল আর। এখানে যদি একটা ক্যাপিটাল এসে গেছে তখনই আমি কিন্তু সেটা যেটা প্রকট বৈশিষ্ট্য সেটাই বলবো। সংকর হয়তো হলো কিন্তু প্রকট বৈশিষ্ট্য হলো, ঠিক আছে? তাহলে সংকর হলুদ গোলাকার, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সংকর হলুদ গোলাকার F1 জেনারেশন। এবার এদের থেকে কি তৈরি হবে? এদের থেকেও গ্যামেট তৈরি হবে। যেরকম তোদেরকে বলেছিলাম, ধর এখানে যদি কোনো প্রাণী থাকতো, প্রাণী হলে কি হতো? এরকম সেম আরেকটা আমি নিয়ে আসতাম। এরা তো প্রাণী নয়, এদের মধ্যে নিজেদের মধ্যেই যদি আমি এটা ক্রস করাই, যেরকম এখানে দেখ বলেছে যে এই যে হ্যাঁ F1 জনুর যে গাছগুলির মধ্যে স্বপরাগায়ন ঘটিয়ে মেন্ডেল দ্বিতীয় অপত্য জনুতে F2 তে নির্দিষ্ট অনুপাতে 4 প্রকারের বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ দেখতে পান। স্বপরাগযোগ মানে কি? সেলফ পলিনেশন, মানে অলরেডি ওটা সংকর রয়েছে, সংকর উদ্ভিদ, সংকর হলুদ গোলাকার। তাহলে সেখানেই যদি আমি স্বপরাগযোগ ঘটাই তাহলে আমার সেমি গাছ হলো একটা, মানে বেসিক্যালি দুটো সংকর গাছ না আর একটার মধ্যে এরকম স্বপরাগযোগ ঘটানো। প্রাণীদের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়, আমি বারবার রিপিট করেছি এই ব্যাপার। তো তাহলে আশা করি তোরা এটা বুঝতে পেরেছিস, মাথায় ঢুকেছে তোদের। তো স্বপরাগায়ন যখন ঘটানো হলো তখন আমরা কি গ্যামেট দেখতে পাবো সেটা আমরা একটুখানি দেখে নিই। নেক্সট পেজে চলে যাই। তাহলে স্বপরাগায়ন ঘটানো হচ্ছে, তাহলে আমরা প্রথমে কি পেয়েছিলাম? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, আর এটাকে আমরা কি বলেছিলাম? হলুদ গোলাকার, ঠিক আছে? আর এটা কিন্তু সংকর, এরকম ভাবে লিখে দিলাম। এবার এর থেকে কি কি গ্যামেট আমরা পেতে পারি? এর থেকে ভুলেও আগের বারে যেভাবে গ্যামেট আমরা বের করছিলাম, যেরকম আমি এখানে তোদেরকে ছোট করে একটা জায়গাতে দেখাচ্ছি যে এই যে টি টি এসছিল, এই যে সংকর অবস্থা এসছিল, এর সাথে যদি আবার এটা তো F1 জেনারেশনে এসছিল, এবার F1 জেনারেশন থেকে এটার সাথে আবার যদি আরেকটা টি টি কে আমি মেলাই, তখন আমরা কি পাচ্ছিলাম? এই একটা টি, এটা একটা টি, আবার এটা একটা টি, এটা একটা টি, এটার সাথে আবার এটা কি পেলাম? গ্যামেট পেলাম। এর সাথে আবার এদের ক্রস করালে তখন এরকম পাচ্ছিলাম, তাই তো? এরকম পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এখানে হচ্ছে স্মল টি স্মল টি। এই ক্ষেত্রে কিন্তু ওরকম ভাবে এদের কিন্তু ইতর পরাগযোগ ঘটছে না, আমরা জানি এখানে স্বপরাগযোগ ঘটে। তাহলে স্বপরাগযোগ যখন ঘটছে তখন এখান দিয়ে আরেকটা আমরা পেতে পারি। তাহলে এখানে আমি এখানে ক্লিয়ার করে লিখছি, দুটোকে ধর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এখানে আবার ধর একজন পুরুষ একজন মহিলা ধর আমরা ধরে নিলাম, ঠিক আছে? এটা ধর আমি ধরে নিলাম, এরকম পুরুষ মহিলা ধরে নিলাম। এবার এদের থেকে আমরা কি কি গ্যামেট পেতে পারি? ভুলেও এখান থেকে যে গ্যামেট গুলো পাবি সেগুলোকে আবার এরকম এরকম করে লিখে দিস না। এটা যদি লিখিস এটা হচ্ছে ভুল,
এটা হবে না। কেন কেন হবে না? কারণ আমরা দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি, দু জোড়া। আমরা কি নিয়েছি? হলুদ সবুজ, মানে একটা বীজ এরকম হবে, হলুদ সবুজ এরকম আসবে। আমরা তো বর্ণ নিয়েছি আর তার শেপটা কেমন হবে সেটা নিয়েছি। তাহলে হলুদ কালারের সাথে আমার তার মানে শেপটা কিরকম হবে সেটা কত রকমের হয় সেটা আমার দেখা উচিত। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তখন আমরা দেখতে কি পাবো, ক্যাপিটাল ওয়াই এর সাথে কি হচ্ছে, তাহলে ফাইনালটা লিখি, ফাইনালে আসছি। ক্যাপিটাল ওয়াই এর সাথে কি যাবে? ক্যাপিটাল আর হতে পারে, আবার ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর হতে পারে, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর হতে পারে, স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর হতে পারে, স্মল ওয়াই এর সাথে স্মল আর হতে পারে। এই তো এই চারটেই তো হবে, মানে এরকম চারটে ধরনেরই তো গ্যামেট তৈরি হবে। কখনো ভুল করেও এরকম ওয়াই ওয়াই লিখবি না, কারণ আমরা দুটো আলাদা, দু জোড়া আলাদা বৈশিষ্ট্য নিয়েছি, এখানে শুধুমাত্র উচ্চতা নেই, বা উচ্চতা বা ধর একটাই কালার, হলুদ নয় সবুজ, এরকম কিন্তু নেই। এখানে আমরা যেটা নিয়েছি সেটা দু জোড়া নিয়েছি, তাই জন্য আমাদের গ্যামেট গুলো এরকম ভাবে তৈরি হবে। এই যে এবার গ্যামেট তৈরি হয়ে গেল, এখান দিয়েও তো সেম গ্যামেটই আমরা পাবো, সেমই পাবো, এগুলো যেগুলো পেয়েছি এগুলো সেম গ্যামেট পাবো, ঠিক আছে? সেম বলে আমি লিখে দিলাম সেম গ্যামেট, সেম গ্যামেট আমরা পেয়ে যাব। এবার এই যে গ্যামেট গুলো পেলাম, তাহলে আমাদের এবার চেকার বোর্ড করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা চেকার বোর্ডটা করে দেখে নিই ঝটপট করে। আচ্ছা, এখানে একটা বড় করে আমি এটা টানছি যাতে সুবিধা হয় করতে, ঠিক আছে? প্রথমে দেখ, একটুখানি বেঁকে গেল, ঠিক আছে? একটা রাফলি আমি টেনে নিলাম এখান থেকে। তাহলে প্রথমে দেখ আমরা এটা কি করবো, একদিকে পুরুষের করবো একদিকে মহিলার করবো। তো এরকম ভাবে টানছি একটু, একদিকে পুরুষের আর একদিকে হচ্ছে মহিলা, এদিকে ধর স্ত্রী রাখলাম, পুরুষ রাখলাম। তো প্রথম যেটা আসছে, প্রথমে আমাদের কি পেলাম? ওয়াই আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর পেলাম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর পেয়েছি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, যেটা এখানে লিখবো সেটা এখানেও লিখবো, জানিস নিশ্চয়, ঠিক আছে? তার পরেরটাতে আমরা কি পেয়েছি? ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাহলে এর পরেরটাতেও আমরা কি লিখবো? ক্যাপিটাল ওয়াই স্মল আর, হলো। আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে এখানেও আমরা লিখবো স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে স্মল ওয়াই ক্যাপিটাল আর এদিকে হয়ে গেল। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর, তাহলে এখানেও সেম লিখবো স্মল ওয়াই স্মল আর। বোঝা যাচ্ছে তো? দুটো আলাদা আলাদা স্ত্রী পুরুষের হিসেবে আমরা নিয়েছি, কারণ আমাদের মধ্যে তো ক্রস করাতে হবে এর মধ্যে। এবার যখন এটাকে আমরা পাশাপাশি বসাবো, কিচ্ছু অত মাথায় নেওয়ার দরকার নেই, ওয়াই এর সাথে ওয়াই করবো, ওয়াই এর সাথে আই করবো, কিচ্ছু না। দুটো পাশাপাশি বসিয়ে দিবি, শুধু সাজিয়ে বসাবি, ওয়াই এর পাশে ওয়াই বসাবি আর এর পাশে আর বসাবি। ক্লিয়ার? কিরকম ভাবে বসাচ্ছি দেখ, একটা ঘর একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিরকম ভাবে বসাচ্ছি শুধু দেখ, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, হয়ে গেল। আচ্ছা, নেক্সট যেটা তৈরি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তারপরে যেটা তৈরি হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, মানে চারটে এরকম ভাবে কম্বিনেশন ক্রিয়েট করতে হবে, এইটার সাথে যখন এটা করছি এইরকম এগুলো চারটে করবো, আবার এটার সাথে চারটে, আবার এটার সাথে চারটে, তার মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের হয়ে যাচ্ছে। এবার তারপরে যেটা তৈরি হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, ঠিক আছে? তারপরে যেটা তৈরি হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার তোদেরকে আর একটা জিনিস আমি বলে দিই, বা এখানে যদি জায়গা থাকে লিখে রাখি, যে আমাদের যখন লাস্টে দেখবি যে যে উদ্ভিদগুলো তৈরি হচ্ছে, মানে ফিনোটাইপ জিনোটাইপ রেশিও তো ঠিক আছে, সেগুলো তো আমরা দেখবো কটা কিরকম হচ্ছে, তাদের ভিতরে কিরকম ভাবে আলাদা, সেটা তো আসবো। কিন্তু চার ধরনের তো তৈরি হবে, চার ধরনের কিরকম, যেরকম দেখ একটা হবে হচ্ছে হলুদ গোল, আর একটা কি হবে হলুদ কুঞ্চিত, আর একটা কি তৈরি হবে সবুজ গোল, ভ্যারিয়েশন গুলো আমি তোদেরকে বলছি, আর একটা হচ্ছে সবুজ কুঞ্চিত, রাইট? সবুজ কুঞ্চিত। তাহলে এই চার রকমের আমরা তৈরি হবে, আর মানে লাস্টে দেখতে পাবো। এবার এগুলো কতগুলো করে হচ্ছে, কটা করে হচ্ছে, কত ধরনের, সেটা আমি এখানে বলে দিলাম, কতগুলো নয় কত ধরনের।
এই 4 ধরনেরই তো মেনলি দেখতে পাবি, হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল, সবুজ কুঞ্চিত। এবার এগুলো আবার ফিনোটাইপ কত আছে, জিনোটাইপ কত আছে সেটা আমরা দেখবো। আগে আমরা চেকার বোর্ডটা মন দিয়ে করি। তাহলে এই যে তোরা প্রথমে এটা পেয়ে গেলি, প্রথমে এটাকে কি দেখছি সেটা পুরো একদম বিশুদ্ধ, তাহলে এটা হচ্ছে হলুদ গোল হবে, হলুদ গোল, হলুদ গোল। আমি এটা অন্য কালার দিয়ে লিখছি, হলুদ গোল। এটা কি দেখলি, এটাও হলুদ গোল, এটা তো গোলই হবে কারণ এ হচ্ছে ডমিনেন্ট। এটা কি দেখলি, হলুদ গোল। এটা কি হবে, এটাও হলুদ গোল হবে। কেন হবে বুঝতে পারছিস, যখন প্রকট গুলো প্রচ্ছন্নকে চেপে দিচ্ছে, তাই না? এখানে তো প্রকট হচ্ছে এ তো প্রচ্ছন্নকে চেপে দেবে, তো এর যেটা ক্যারেক্টার সেটাই তো প্রকাশ পাবে, তার মানে হলুদই হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যাব, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। তাহলে এখানে দেখি কি কি তৈরি হলো। এখানে যখন দেখছি প্রথমে দেখলাম এটা তো হলুদ গোল হচ্ছে, হলুদ গোল। এটা দেখ, এটা হলুদ হচ্ছে কিন্তু কুঞ্চিত হচ্ছে, এটাকে একটুখানি আলাদা করে মার্ক করলাম, মানে হলুদ গোলের থেকে আলাদা আর কিছুই না, এই কারণে এটাকে মার্ক করলাম। তারপরে দেখ হলুদ গোলই হচ্ছে, তারপরে দেখ হলুদ আবার কিন্তু এটা কুঞ্চিত হচ্ছে, তাহলে এটাও একটুখানি আলাদা করে মার্ক করলাম। ক্লিয়ার হয়েছে এটা কেন কুঞ্চিত? এখানে কোনো প্রকট বৈশিষ্ট্য কিছু নেই, তার মানে প্রচ্ছন্ন শুধু থাকলে প্রচ্ছন্নই প্রকাশ পায়। রাজা যদি না থাকে, বলেছিলাম যে প্রজারা থাকলে নিজেদের মধ্যে কথাবার্তা হবে, প্রজাদেরই প্রকাশ পাবে কথাবার্তা। নেক্সট আমরা চলে আসি, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এখানেও ঝট করে আমরা দেখে নিই যে কি কি পাচ্ছি। এটা তো পেয়ে গেলাম হলুদ গোল, এটাও পেয়ে গেলাম হলুদ গোল, এটা পাচ্ছি সবুজ গোল, এটাও একটুখানি আলাদা ক্যারেক্টার হলো তো, তাই এটাও একটু মার্ক করে রাখলাম। আচ্ছা, তারপরেও পাচ্ছি সবুজ গোল, তাহলে এটাও একটুখানি আলাদা হলো, এটাকেও একটু মার্ক করে রাখলাম। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেব কি হচ্ছে। দেখা যাচ্ছে যে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, আর তারপরে আসবে স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। এখানে আমরা দেখে নিই কি কি আমরা পাচ্ছি। একটা হচ্ছে হলুদ গোল পেলাম, একটা হচ্ছে হলুদ কুঞ্চিত পেলাম, এটাও একটু আলাদা। তারপরে আমরা কি পেলাম, সবুজ গোল পেলাম, এটাও একটু আলাদা। তারপরে আমরা কি পাচ্ছি, সবুজ কুঞ্চিত, এটাও আলাদা। তাহলে এই হয়ে গেল আমাদের বোর্ড তৈরি হয়ে গেল, এই আমাদের বোর্ড তৈরি হয়ে গেল। এবার আমরা দেখব কতগুলো করে পেয়েছি, কতগুলো করে কি হয়েছে, জিনোটাইপ ফিনোটাইপ আমরা দেখব। এখানে যদি তোদেরকে আমি দেখাই, এখানটায় দেখ এই যে আমাদের যে বোর্ডটা আছে এটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপের মধ্যে কি কি দেখবো, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার, সবুজ কুঞ্চিত। এবার হলুদ গোলাকারের মধ্যে কটা এরকম পড়ছে সেখানে যদি দেখি, প্রথমে আসবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এটা একটাই আছে, এটা একটাই আছে, তাই জন্য এটা একটা লিখেছি আমি, কিন্তু এটা জিনোটাইপ গুলো বলছি। ফিনোটাইপ হচ্ছে এই চারটেই হবে, মানে বাইরের থেকে এই চারটেই দেখতে পাবো, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার, সবুজ কুঞ্চিত, এটাই দেখতে পাবো। কিন্তু যখন আমি জিনোটাইপ দেখবো, হলুদ গোলাকার তো অনেক রকম হতে পারে, হলুদ গোলাকার অনেক রকমই তো হতে পারে। হলুদ গোলাকার তো এরকমও হতে পারে, হলুদ গোলাকার এটা হতে পারে, আবার হলুদ গোলাকার কিন্তু এটাও হতে পারে, আবার হলুদ গোলাকার কিন্তু এটাও হতে পারে, তাই না? এরকম করে অনেকগুলো কিন্তু কি হতে পারে, এগুলো সবই কিন্তু হলুদ গোলাকার হতে পারে, তাই তো? তো এরকম আমি কটা পাবো সেটা আমাকে আগে দেখতে হবে। তাহলে আমি এখানে দেখে নি কটা পাচ্ছি। তা আমি দেখছি হলুদ গোলাকারের যে জিনোটাইপ গুলো রয়েছে, হলুদ গোলাকারের জিনোটাইপে দেখ ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটা আবার দুখানা রয়েছে, এটা আবার দুখানা রয়েছে, দুটো করে রয়েছে। এরম করে যদি হলুদ গোলাকার দেখি,
1 2 2 4 সব মিলিয়ে 9টা হলুদ গোলাকার রয়েছে, 9টা হলুদ গোলাকার রয়েছে, কিন্তু তার জিনোটাইপ কিরকম রয়েছে সেটা হচ্ছে রেশিও এটা। সেম অ্যাজ ইট ইজ হলুদ কুঞ্চিত হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা একটা রয়েছে, ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা আবার দুটো রয়েছে। তাহলে 2 আর 1 মানে টোটাল 3টে হলুদ কুঞ্চিত রয়েছে। তাহলে এই যে টোটাল 3টে হলুদ কুঞ্চিত রয়েছে সেটা তো আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ভিতর থেকে আমি যদি দেখি আমি বুঝতে পারবো কে কাকে ডমিনেট করেছে। এটা একটা সংকর অবস্থা। এটা যেরকম প্রথমেরটা দেখেছিলাম হলুদ কুঞ্চিত হলুদ গোলাকারের বিশুদ্ধ অবস্থা, এটা বিশুদ্ধ, এটা পুরো প্রকট, সবই ক্যাপিটালে রয়েছে। তাহলে এগুলো প্রত্যেকটাতে আমি বুঝতে পারবো। তো এরকম করে আমি দেখতে দেখতে যদি পাই, তাহলে আমি লাস্টে এসে দেখবো যে আমার ফিনোটাইপিক যে রেশিও, ফিনোটাইপ আমার কি হচ্ছে 9:3:3:1, এটা আমার ফিনোটাইপ হয়ে যাচ্ছে। জিনোটাইপ যদি দেখিস এখন বলবে যে ম্যাম জিনোটাইপের এত বড় রেশিও কি করে আমি মনে রাখবো। এখানে লেখার আমার জায়গা নেই, আমি পরের পেজেই চলে যাচ্ছি, আমি যেখানে করছিলাম। ঠিক আছে, ফিনোটাইপ আর জিনোটাইপের কথা যদি বলিস, যে ফিনোটাইপ যদি আমরা দেখলাম, তাহলে ফিনোটাইপ আমরা এখানে পাচ্ছি 9:3:3:1, এটা তো ইজি। ঠিক আছে, চলো এটা মনে রেখে দিলাম। আর আমাদের কত মানে টাইপ, কতগুলো ফিনোটাইপের বাইরেগুলো আমি দেখে নিয়েছি, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার, সবুজ কুঞ্চিত। কিন্তু এখন যখন জিনোটাইপ আসবে যে কটা করে রয়েছে, তাহলে কি করবি? তখন বসে থাকবি, ভাববি যে এটা কি ছিল, 1 এর পরে 2 না 2 এর পরে 2 না 3, কি কি যেন ছিল, কিচ্ছু না। ইজি ভাবে এরকম ভাবে মনে রাখবি, জিনোটাইপ যেটা হবে, জিনোটাইপ অলওয়েজ দ্বিসংকর জননের এরম মনে রাখবি 12-24-12-12-1। কি বললাম? 12-24-12-12-1 ঢুকেছে। তোরা কি বুঝতে পারছিস ব্যাপারটা? মানে আমি কি বলতে চাইছি, 12-24-12-12-1, এখন বলবি যে 12-24-12-12-1 এটা আবার কি? কিছুই না, এটাই হচ্ছে রেশিও। এর মাঝখানে যদি ইস্টু গুলো বসিয়ে দিস তাহলে এটা পুরো রেশিও হয়ে যাবে। এই যে এখানে দেখ 12, এটা অন্য কালার দিয়ে করি, দাঁড়া, 12-24-12-12-1 মিললো? বোঝা গেল? মাথায় ঢুকলো যে কি বলতে চাইছি? 12-24-12-12-1 এর মধ্যে তুই ইস্টু গুলো বসা। এই যে 1:2:2:2:4:1:1:2:1:2:1 হয়ে গেল 12-24-12-12-1। এইটাই যদি মনে রাখিস, এর মাঝখানে জাস্ট ইস্টু গুলো বলি, প্রথমে 12 হবে, তারপরে 24 হবে, তারপরে আবার 12-12, তারপরে 1 আসবে। হয়ে গেল আমাদের জিনোটাইপিক রেশিও শেষ। তাহলে এই যে ফিনোটাইপ আর জিনোটাইপের ব্যাপারটা বোঝা গেল। হলুদ গোলাকার 9টা, হলুদ কুঞ্চিত 3টে, সবুজ গোলাকার 3টে, সবুজ কুঞ্চিত একটা, লাস্টে যেটা পেয়েছিলাম, এই যে এখানে লাস্টে পেয়েছিলাম, এই সবুজ কুঞ্চিত হচ্ছে এই একটাই আছে, বাকিগুলো কিন্তু যেরকম দেখালাম সেরকম। আর এর যদি জিনোটাইপ দেখি, হলুদ গোলাকার এই যে 9টা কতগুলোর মধ্যে হচ্ছে, 2 আর 1 3, 3 2 5 আর 4 9, মানে এইটা হচ্ছে 9। তার মানে 1:2:2:4 এইটা হচ্ছে হলুদ গোলাকারের জিনোটাইপ, যেটার ফিনোটাইপ হচ্ছে 9। ক্লিয়ার? তারপরে 3 আসছে, 2 আর 1 3, এই যে 3 আসলো, তারপরে আবার 3 আসছে, 2 আর 1 3, আর এই যে লাস্টে 1 আসলো। ক্লিয়ার হয়েছে? আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস, এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। ক্লিয়ার? নেক্সট, আমরা নেক্সটে যাব। তাহলে আমরা যেটা পড়ে নিলাম সেটা হচ্ছে কি, দ্বিসংকর জনন। তো স্যার মেন্ডেল দুটো সূত্র দিয়েছিলেন, একটা পৃথকী ভবনের সূত্র আর একটা হচ্ছে কি স্বাধীন সঞ্চারণের সূত্র। এই স্বাধীন সঞ্চারণের সূত্রটা কি আমরা একটু দেখে নিই। পৃথক ভবনের সূত্রতে কি দেখেছিলাম, যখন ফ্যাক্টর গুলো, উনি যেগুলোকে ফ্যাক্টর বলেছেন, ক্যাপিটাল টি স্মল টি, এগুলোকে ফ্যাক্টর বলেছেন, ফ্যাক্টর গুলো যখন আসছে, এসে যে তৈরি হচ্ছে, গ্যামেট গুলো আলাদা আলাদা বসে একটা আর একটা ঘাড়ের উপরে বসে যাচ্ছে না। স্বাধীন সঞ্চারণের সূত্রতে এটাই বলা হয় যে দ্বিসংকর পরীক্ষায় যে বৈশিষ্ট্যগুলো কেবল অপত্যজনিত সঞ্চারিত হয়েছে তা নয়, বৈশিষ্ট্যগুলো স্বাধীনভাবে সকলের মধ্যে সমন্বয় সঞ্চারিত হয়েছে, সকলের সমন্বয় সঞ্চারিত হয়েছে। এখানে যদি তোদেরকে একটা ইজি এক্সাম্পল দিই স্বাধীন সঞ্চারণের সূত্রে, এটা তো মেন্ডেলের সিদ্ধান্ত, মানে উনি সিদ্ধান্তে এলেন,
এরপরে আমি লিখেছি কি, আচ্ছা ওটা লাস্টে লিখেছি, তাহলে তোদেরকে গিনিপিগেরটা একবার বলে নিয়ে তারপরে আমার মনে হয় বলাটা ভালো হবে, তাহলে তোদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এটা বুঝতে পারলি যে সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়, মানে শুধু হলুদ গোল হচ্ছে এরকমটা নয়, হলুদ কুঞ্চিত হচ্ছে, সবুজ কুঞ্চিত হচ্ছে এরকমটা নয় যে ও প্রচ্ছন্ন শুধু সবুজ কুঞ্চিতই হচ্ছে, সবুজ গোলও হচ্ছে। এইটাই বলতে চেয়েছি স্বাধীন সঞ্চারণের সূত্র। আমি আবার একবার ভালো করে বুঝিয়ে দেবো, জাস্ট গিনিপিগের এটা দেখে নে। গিনিপিগেরটাও কিছু আলাদা নয়, সেমই, কিন্তু কোনটাকে কি দিয়ে ডিনোট করব এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখাটাও ইম্পর্টেন্ট। যেরকম দেখ এখানে গিনিপিগের এক্সপেরিমেন্টের জন্য কি কি নিয়েছে, কালো রঙের কর্কশ রোমযুক্ত, এটা সবুজ, বাহ সবুজ দিয়ে এটা লিখবো না, এটা মার্ক করবো না, এইটা দিয়ে করছি, কালো রঙের কর্কশ রোমযুক্ত এটা, আর নিয়েছে সাদা রঙের মসৃণ রোমযুক্ত হচ্ছে এটা। তাহলে আমি একটুখানি লিখে নিই, আমাদের লিখে পড়তে হলে সুবিধা হবে, একটুখানি সুবিধার জন্য আমরা করে নিই। কালো অমসৃণ বা কালো কর্কশ বলতে পারি, কালো কর্কশ, ঠিক আছে। আর একটা কি নিয়েছে, সাদা মসৃণ। তাহলে এই দুটোকে আমরা কি কি দিয়ে ডিনোট করেছি আমরা দেখে নিই। একটাকে বলেছে যে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, কালোর জন্য এটা, কর্কশের জন্য এটা, স্মল বি স্মল বি স্মল আর স্মল, সাদার জন্য এটা, মসৃণের জন্য এটা। দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য আমরা নিয়ে ফেলেছি। সেম হবে আমাদের দ্বিসংকর চরণে যেটা আমরা উদ্ভিদে দেখেছি, সেম এটাও হবে। কিরকম দেখ, গিনিপিগের আমরা কি নেব, প্রথমে তো এটা নিয়েছি, এক্ষেত্রে বি জিনটা হচ্ছে প্রকট, ক্যাপিটাল বি, ক্যাপিটাল স্মল বিটা হচ্ছে প্রচ্ছন্ন আমরা বলছি, কারণ ওটা ওটার উপরে চেপে বসছে, ওকে প্রকাশ হতে দেবে না। আর এইটা আমরা প্রকট প্রচ্ছন্ন কোনটাকে কি দিয়ে হুট করে আমি বলে দিলাম কালো প্রকট সাদা প্রচ্ছন্ন, আমরা বিশ্বাস করব কেন? এই কথাটাই আমি তোদেরকে আগে বলেছিলাম যে উনি প্রথমে এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে কে এসছে, সেটা দেখার পরে উনি ডিসাইড করেছেন যে কাকে আমি প্রকট বলতে পারি কাকে প্রচ্ছন্ন বলতে পারি। দুম করে কালো কেন, আমি তো সাদাকেও প্রকট বলতে পারি, তা বলছি না তো। কেন বলছি না, কারণ রেজাল্টটা যখন আসছে, যখন আমি লম্বা ট্রি আর বেটে ট্রিটা নিচ্ছি, মানে মটর গাছটা নিচ্ছি, তখন যখন ওর রেজাল্টে আসছে ক্যাপিটাল টি আর স্মল টি এরকম ভাবে হচ্ছে, তখন আমি দেখছি ও লম্বাই হচ্ছে, ও বেটে হচ্ছে না। তো ও যদি বেটে হতো তাহলে বেটেকেই আমরা ধরতাম প্রকট, কিন্তু ও বেটে আসছে না, সংকর হচ্ছে, মিক্সড আছে, জিন এসছে আর একটার, কিন্তু ওটা আর একটাকে প্রকাশ করতে দিচ্ছে না, ও সে লম্বাই হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা তো আমি বলে দিলাম। এবার আমাদের শুধু চেকার বোর্ডটা দেখার পালা। এখানে আমি দেখে নিই, এখানে সেম, ওখানে আলাদা কিছু হচ্ছে না, 9:3:3:1 ওটাই ফিনোটাইপ হবে, 12:24:12:12:1 এটাই হচ্ছে জিনোটাইপ হবে। শুধু কি দিয়ে কি ডিনোট করছি সেটা দেখে নে। প্রথমে দেখ এই দুটোর মধ্যে যখন আমি ক্রস করালাম, ক্রস করে আমি দেখতে পাচ্ছি যেটা এলো সে হচ্ছে শঙ্কর কালো অমসৃণ। কে এলো, কে এলো, শঙ্কর, এদের থেকে যে আসবে সে হচ্ছে শঙ্কর কালো অমসৃণ, অমসৃণ কর্কশ একই ব্যাপার, ঠিক আছে। শঙ্কর কালো অমসৃণ, সেক্ষেত্রে কিরকম আসছে, এই বি আসছে, এই বি আসছে, এই আর আসছে, এই আর আসছে, ব্যাস দ্যাটস ইট, যেরকম ভাবে আমাদের উদ্ভিদে এসেছিল। তো এটা আসার পরে দেখ কি হচ্ছে, চেকার বোর্ড করছি, চেকার বোর্ডেও এরকম ভাবে আসছে, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর সাথে মাল্টিপ্লাই করছি, এর মানে ক্রস করাচ্ছি, ঠিক আছে। এগুলো করতে করতে দেখবি যেগুলো তৈরি হচ্ছে চার ধরনেরই তৈরি হবে, যেরকম ওখানে বলেছিলাম। এই চারটে ধরন তোদেরকে আমি এখানে লিখে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি কি তৈরি হবে, একটা হচ্ছে কি কালো অমসৃণ বা কালো, হ্যাঁ কালো অমসৃণ লিখছি, কর্কশ আর লিখছি না, অমসৃণ, কালো অমসৃণ। আর একটা কি কালো মসৃণ, ঠিক আছে। আর কি তৈরি হবে, সাদা অমসৃণ, আর একটা তৈরি হবে কি সাদা মসৃণ, যেটাকে আমি বাইরে থেকে দেখে বুঝতে পারবো, আর কিছুই বাইরে থেকে দেখে আমি এগুলোই বুঝতে পারবো। এর ভিতরে কে কিরকম আছে, মানে এই জিনোটাইপটা কিরকম আছে সেটা আমি চেকার বোর্ড করলে তখনই দেখতে পাবো। ওটা সেমই আছে, যেটা উদ্ভিদের মতো তোদেরকে বলে দিলাম যে উদ্ভিদের মতো একই আছে, কালো কর্কশ মানে কালো অমসৃণ, কালো মসৃণ, সাদা কর্কশ সাদা অমসৃণ, সাদা মসৃণ,
কর্কশ মানেই হচ্ছে অমসৃণ ধরছি। তো এটা যখন দেখবি সেম, এটাও 9:3:3:1, এটাও আছে হচ্ছে 9:3:3:1। এটা হচ্ছে এদের ফিনোটাইপ। আর জিনোটাইপ যেটা আছে সেটা হচ্ছে 12:24:12:1। সেম, এর মাঝখানে শুধু ইস্টু গুলো বসিয়ে নিবি, তাহলেই হচ্ছে ক্লিয়ার। সেম, আমি আর আলাদা করে এখানে দেখালাম না কি কি লিখতে হয়, ওইটা যেরকম বসছে সেরকমই হবে। যেরকম ধর আমি তোদেরকে এখানে বলে দিতে পারি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এটা থাকলে যেরকম হচ্ছে ধর কালো কর্কশ, সেরকম ভাবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর সেটা থাকলেও কিন্তু কালো কর্কশ হবে। কেন হবে? উদ্ভিদেরটাই বারবার তোদেরকে বলে দিয়েছি। হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব কিসে, দেখে নি কি আছে। ও, এরপরে আমাদের আছে হচ্ছে কোয়েশ্চেন। সূত্রটা পরে আছে, কোয়েশ্চেন গুলো করে নি। কি বলেছে দেখ, বলছে জিনোটাইপ যুক্ত ওয়াই ওয়াই আর আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, জিনোটাইপ যুক্ত মটর গাছের থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে, কত ধরনের গ্যামেট পাবো আমরা একটু করে দেখি। এখানে কতগুলো জিনিস একটু জানবি, ক্যাপিটাল ওয়াই এর থেকে কি কি গ্যামেট আমরা পাবো, তাই জিজ্ঞাসা করেছে। জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট পাবো। গ্যামেট নির্ণয়ের একটা জিনিস মনে রাখবি, সেটা হচ্ছে এটার সূত্রটা হচ্ছে গ্যামেট নির্ণয় সূত্র। কি হয়? 2 টু দি পাওয়ার n হয়, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n হবে। এর মানে কি? n মানে হচ্ছে এই যে জিনোটাইপ রয়েছে তার ভিতরে হেটারোজাইগাস অবস্থা, মানে জিনোটাইপ এনটা হচ্ছে জিনোটাইপে হেটারোজাইগাস অবস্থা। হেটারোজাইগাস আর হোমোজাইগাস মানে কি বলেছিলাম আমরা তোদেরকে? হোমোজাইগাস মানে কি? সেম, মানে সমান অবস্থা। হেটারোজাইগাস মানে হচ্ছে ডিফারেন্ট অবস্থা। হোমোজাইগাসে হচ্ছে মা বাবার থেকে সেমই আসছে, হেটারোজাইগাস অবস্থায় হচ্ছে মা বাবার থেকে আলাদা আলাদা, মায়ের থেকে একরকম আসছে, বাবার থেকে একরকমের জিন আসছে। তো এইটা যদি আমি ধরি যে n ইকুয়ালস টু ওই নাম্বারটা আমি ধরি, তাহলে 2 তো তার এখানে থাকলো। তো এই n কত হবে, এখানের n কত হবে? এখানে দেখ হেটারোজাইগাস অবস্থা কটা রয়েছে, কটা হেটারোজাইগাস অবস্থা হয়েছে। আমি যদি y এর ক্ষেত্রে এরকম দেখি, তাহলে এই যে এটা একটা হেটারোজাইগাস অবস্থা আর এটা আর একটা হেটারোজাইগাস অবস্থা, মানে টোটাল আমার দুটো হেটারোজাইগাস অবস্থা রয়েছে। তাহলে দুটো যদি হেটারোজাইগাস অবস্থা থাকে 2 টু দি পাওয়ার 2 হলে কি হবে? 4টে, তাই তো? 4টে হবে। তাহলে আমার এখান থেকে কটা গ্যামেট তৈরি হতে পারে? 4 রকমের গ্যামেট তৈরি হতে পারে। এই সূত্রটা কেন দেখালাম? এখানের গ্যামেট যদি এখন আমাকে জিজ্ঞাসা করতি, তুই তো বলবি যে ম্যাম আপনি তো দেখালেন, ওরকম তো ডাইরেক্টলি করতে পারি, এটা জানার কি দরকার? তোমাকে যখন গাদা গাদা দেবে তখন তুমি কি করবে? বসে থাকবে? নিশ্চয়ই বসে থাকবে না। সেটার জন্য তো রে বাবা দরকার আমাদের একটা সূত্র ফর্মুলা দরকার, যে আমি তাড়াতাড়ি করে এগুলোকে টিকমার্ক মেরে বেরিয়ে চলে যাবো। এটা যদি আমি নর্মালি গ্যামেট তৈরি করতাম, তো আমি তো এটা দেখালাম প্রথমে, ওয়াই ওয়াই আর আর এর যদি আমি গ্যামেট তৈরি করি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হবে, ক্যাপিটাল ওয়াই স্মল আর হবে, স্মল ওয়াই ক্যাপিটাল আর হবে, স্মল ওয়াই স্মল আর হবে, এই 4 ধরনের তৈরি হবে। তো এইটা এমনিও আমি এরকম ক্যালকুলেট করে লিখতে পারি, কিন্তু এখানে যখন তোদের 6টা বা 8টা এরকম করে করে দেবে, বা বেশি দেবে কম দেবে, তখন কি করবে? তখন তো কিছু একটা আমাদের রাখা দরকার যেটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দুটো মানে হেটারোজাইগাস অবস্থা দুটো এরকম দেখছি, তো এটা একটা দেখলাম, এটা আর একটা দেখলাম, তার মানে টোটাল দুটো, তাহলে 2 টু দি পাওয়ার 2 হলে 4, 4টে গ্যামেট তৈরি হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট আমরা যাব। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 4, এটা অ্যান্সার হবে। নিচের কোন ক্রসে বলেছে দেখ, F1 চনুতে লম্বা আর বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে। তার মানে এখানে অপশন চেকের কথা আসছে। এই অপশন চেকের কথা আসলে তোদেরকে একটা বলে দিচ্ছি, এটা আমার পুরো পার্সোনাল মতামত বলতে পারিস। আমি এটা কাউকে সাজেস্ট করব না, কিন্তু আমি যতবার এটা অ্যাপ্লাই করেছি আমার জন্য এটা ফ্রুটফুল হয়েছে। আমি সবসময় এরকম অপশন চেকিং এর যখন ব্যাপার আসে, আচ্ছা এখানে টাইমস বলতে কিন্তু এই ক্রস গুলো, ওই জন্য গুলো না টাইপিং টাইমস হয়ে গেছে, ঠিক আছে? এই যে এরকম ভাবে ক্রস হয়ে গেছে। তো যখন এই 4টে অপশন দেওয়া রয়েছে, আমি একটু লাস্ট অপশন থেকে চেক করি।
লাস্ট অপশন থেকে চেক করি, কারণ আমি এরকম অনেক সময় দেখছি হয় ফার্স্ট এরটা নয় লাস্ট এরটা হবে, আমি লাস্ট এরটা দিয়ে চেক করি, কারণ আমার মনে হয় কি যে ফার্স্ট এরটা চেক করতে করতে লাস্ট অব্দি আসলে দেখবো যে লাস্ট এরটা অ্যান্সার হয়েছে, তার মানে এখানে আমার অনেকটা টাইম খেতে পারে, এক্সামিনার এটা ভেবে দিতে পারে যে ও করুক, প্রথম থেকে চেক করুক, করতে করতে লাস্টে আসুক। আমি বলছি না যে কোনো সময় 2 বা 3 অপশনটা ঠিক হবে না, এটা কিন্তু নয়, 2 বা 3 অপশনও ঠিক হতে পারে, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারি 80 to 90% ক্ষেত্রে দেখেছি যখন অপশন চেকিং এর ব্যাপার আসে তখন কিন্তু 4 নম্বর অপশনটাই বেশিরভাগ ঠিক হয়, বা 1 নম্বর অপশনটা, 2-3ও থাকে, খুব কম থাকে। লাখ খারাপ হলে ভাই সবই হতে পারে, 2-3ও দিতে পারে, তখন তো টাইম যাবে। তাহলে এখানে আমি 4 নম্বরটি আমি করে দেখি। তাহলে আমাকে বলেছে এই যে এই ক্রসের মধ্যে এখানে একটা ক্রস দিয়েছে, ক্যাপিটাল টি স্মল টি মানে সংকর অবস্থা আর প্রচ্ছন্ন অবস্থা, সংকর অবস্থা আর প্রচ্ছন্ন অবস্থা, সংকর প্রচ্ছন্ন, সংকর প্রচ্ছন্ন। এদের বলেছে যে F1 জনুতে, তাই তো বললো F1 জনুতে এদের বৈশিষ্ট্যগুলো লম্বা আর বেটে বলে দিয়েছে, লম্বা বেটের বৈশিষ্ট্যের অনুপাত 1:1 হবে, লম্বা বেটের বৈশিষ্ট্যের অনুপাত। দেখি কি কি গ্যামেট আসবে, এটার থেকে এটা আসলো, এটা আসলো, এবার এদের মধ্যে যদি ক্রস করি এরকম হবে, এরকম হবে। এ হচ্ছে লম্বা, কেমন লম্বা, সংকর লম্বা, আর এ হচ্ছে বেটে, বেটের তো আর সংকর হয় না। তাহলে দেখতে পেলি যে লম্বা আর বেটে এখানে কিন্তু 1:1 আসছে, হয়ে গেল, মিলে গেল। বলেছিলাম যে 4 নম্বরটা 4 নম্বর থেকে আমি বলছি নাকি যে, আর এটা কিন্তু আমি এরকম ভাবে বসাইনি, এটা কোনো একটা মাধ্যমিকের ইয়ারে এসেছিল, আমি কোয়েশ্চেনটা পুরো তুলেই আর কি বসিয়েছি এখানে, আমার মতো করে আমি সেট করিনি, এখানে এখানে যারা এক্সামিনার তারাই সেট করে দিয়েছিলেন। তো 4 নম্বর অপশনটা কিন্তু এখানে রাইট হলো, মানে এখানে তোকে কিন্তু বলেনি যে সংকর লম্বা বা বিশুদ্ধ লম্বা এরকম কিছু বলেনি, জাস্ট বলেছে লম্বা আর বেটে, তো তুই দেখতেই পাচ্ছিস সেটা লম্বা হচ্ছে এটা বেটে হচ্ছে, তাহলে এর অনুপাত 1:1 আসছে। যদি অন্য কিছু চেক করতে চাস চেকও করে দেখতে পারিস, এখানে যদি আমি এটা এটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। যদি এটা দেখি টি 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 মানে দুটোই সংকর অবস্থা এসছে, দুটোই যদি আমি সংকর অবস্থা, চল তোদের কথা অনুযায়ী আমি এটা দেখে নিই যে দুটোই সংকর অবস্থা, এটা তো আমার উত্তর এসেই গেল, সংকর অবস্থা তার মানে এরকম আসবে, ঠিক আছে, লম্বা এলো, লম্বা এলো, লম্বা এলো, বেটে এলো, তোকে সংকর লম্বা বেটে কিছু বলেনি, তাহলে এখানে 3:1 হয়ে গেল, তাহলে কিন্তু এটা হবে না, এটা হবে না। তাহলে বোঝা গেছে 4 নম্বর অপশনটা যে ঠিক। কিভাবে করলাম বুঝতে পেরেছিস, আই গেস এগুলো তোদের জানা কথা, কারণ আমি তোদেরকে শিখিয়ে দিয়েছি অলরেডি, তাই তো। আচ্ছা, নেক্সট আমরা যাব যে কোন বৈশিষ্ট্যটা হচ্ছে ব্যতিক্রমী। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, ফুলের রং সাদা, বীজের আকার গোল, বীজপত্রের বর্ণ হলুদ। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, প্রকট, এটাও প্রকট, আকার গোল, তার মানে এই যে সাদা, এটা কি পড়িয়েছিলাম, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পড়িয়েছিলাম, প্রকট হলে তো বেগুনি হতো, তাহলে এটা হবে আমার অ্যান্সার। নেক্সট, সাদা অমসৃণ রোমের ফিনোটাইপ যুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জিনোটাইপ হচ্ছে এটা, তার মানে সাদা অমসৃণ তোকে বলেছে, সাদা অমসৃণের কি কি পসিবিলিটি হতে পারে আই গেস তোরা জানিস, সাদা অমসৃণ হলে কি কি হতে পারে, তার একটা জিনোটাইপ আমাকে এখানে বলে দিয়েছে, স্মল বি আর ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে আমরা দেখে নিই, তাহলে এই দিকটায় যদি আমি দেখি এইটা হয়ে যাচ্ছে কালো, হবে না, এটা কালো, এটা সাদা, আবার এটা অমসৃণ, এটা সাদা এটা মসৃণ, তাহলে এইটা হবে অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, সবুজ বর্ণ ও গোলাকার বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ কি, এটা দিয়েছি সবুজ বর্ণ, তার মানে সবসময় জানবি যে স্মল ওয়াই হবে, স্মল ওয়াই যেটাতে আছে ব্যাস ওটা দেখে গোল দিয়ে মানে টিক দিয়ে দিবি, স্মল ওয়াই আর কোনো অপশনই নেই, তাই অপশন চেক করার কোনো ব্যাপারই নেই, সবকটা দেখতে যাবি না, প্রথমে দেখবি সবুজ কোনটাই হচ্ছে, সবুজ তো আর প্রকট বৈশিষ্ট্য নয় যে একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই থাকবে, স্মল ওয়াই তো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বিসদৃশ, শব্দটি বেছে লেখো, একটা বলেছে দ্বিসংকর জন 9:3:1, স্বাধীন বিন্যাসী সূত্র, এটা হবে না, এটা বিসদৃশ্য হবে, ঠিক আছে। এটাই দেখ পৃথকী ভবন 1:2:1, 3:1, এইটা হবে না, কারণ এটা তো দ্বিসংকর জননে দেখতে পাই, এগুলো সবকটা এক সংকর জন। গোল বীজ, দীর্ঘ মটর গাছ, কালো, এই ক্ষেত্রে এই তিনটে উদ্ভিদের দিয়েছে, এটা শুধুমাত্র গিনিপিগের দিয়েছে, তাহলে এটা হবে না, হলো। নেক্সট, সূত্রের ব্যাপারে আসি, পৃথকী ভবনের যে সূত্রটা আমি তোদেরকে বলেছিলাম সেটা তো হয়ে গেছে, এক সংকর জননের দিয়ে বুঝে গেছিস। দ্বিসংকর জননের ক্ষেত্রে স্বাধীন সঞ্চারণের সূত্র কিরকম বলছে দেখ, কোন জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য, যুগ্ম বিপরীত হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত পেয়েছি, জনিত্রী জনু থেকে যখন অপত্রে যায়
তখন যে একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা আলাদা হচ্ছে, পরস্পরের থেকে পৃথক হচ্ছে এমনটা নয়, এটুকু তো হলো পৃথক ভবনে। দেখছে যখন দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য মানে 4টে বৈশিষ্ট্য নিল, উপরন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হচ্ছে। তাহলে আমি তোদেরকে আগেই বললাম হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত হচ্ছে। ধর এখানে যদি আমি বলি স্বাধীন সঞ্চারণের সূত্র একদম ইজি ভাবে এখানে বুঝে নে, যে ধর এখানে একটা হলুদ রঙের মোবাইল আছে, ঠিক আছে, মোবাইল হলুদ কালারের একটা মোবাইল আছে, আর একটা মোবাইল আছে হলো গ্রিন কালার, আর একটা গ্রিন কালারের মোবাইল আছে। এবার এর মধ্যে তুই অ্যাপ ইনস্টল করতে পারবি, হচ্ছে একটা করতে পারবি হলো ফেসবুক, কিছুই বোঝা যাচ্ছে না কালার, একটা হচ্ছে ফেসবুক করতে পারবি, আর একটা হচ্ছে ইনস্টা করতে পারবি, ঠিক আছে, ফেসবুক আর ইনস্টা। আচ্ছা ফেসবুক আর ইনস্টা শুনে অমনি না, মনে মনে নিশ্চয়ই ভাবছিস রিলস এর কথা, ভুলেও কিন্তু রিলস দেখবি না, একদম না। স্টাডি রিলেটেড কিছু হলেও দেখে নিলি ঠিক আছে, কিন্তু ভুলেও ওই রিলস থেকে টাইম ওয়েস্ট করবি না, কিছুই হয় না বাবা, আমাদের টাইম ওয়েস্ট হয়। হ্যাঁ আমরা বুঝতেও পারি না কখন ঘন্টার পর ঘন্টা বেরিয়েছে, ঠিক আছে, রিলস কিন্তু কেউ দেখবি না, স্টাডি রিলেটেড দেখ, ঠিক আছে। আচ্ছা যেটা বলতে চাইছিলাম যে একটা হলুদ রঙের মোবাইল একটা সবুজ রঙের মোবাইল রয়েছে, তা হলুদ রঙের মোবাইলে আমি যদি এখন বলি যে হলুদ রঙের মোবাইলে শুধু ফেসবুক ডাউনলোড করা যাবে আর সবুজ রঙের মোবাইলে ইনস্টা ডাউনলোড করা যাবে, এরকম কোনো ব্যাপার হয়? এরকম তো হবে না। আরে হলুদ ফোনে যদি ওরকম ভাবে জায়গা, ধর দুটোরই 256 করে জায়গা রয়েছে, জিবি করে জায়গা রয়েছে, তো এটাতে আমি ফেসবুক করতে পারবো ইনস্টাও করতে পারবো, এটাতেও ফেসবুক করতে পারবো ইনস্টা করতে পারবো, তো আমি মানবো কেন? তাহলে হলুদ ফোনে ফেসবুকও করা যাবে ইনস্টাও করা যাবে, আবার সবুজ ফোনে ফেসবুকও করা যাবে ইনস্টাও করা যাবে। তো ব্যাপারটা স্বাধীন সঞ্চারণের সূত্রটা ওরকম, হলুদের সাথে যেরকম গোলাকার যাচ্ছে হলুদ কুঞ্চিতও তো হচ্ছে, সবুজের সাথে যেরকম কুঞ্চিত হচ্ছে সবুজ গোলাকারও হচ্ছে। তাহলে এই যে আলাদা আলাদা সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হচ্ছে, আলাদা আলাদা কম্বিনেশন করে সঞ্চারিত হচ্ছে, কম্বিনেশন যে তৈরি হচ্ছে, এটাই হচ্ছে স্বাধীন সঞ্চারণের সূত্র, আর কিচ্ছু নেই। এটা ক্লিয়ার? দ্বিতীয় সূত্রটা ক্লিয়ার স্যার মেন্ডেলের? আই গেস ক্লিয়ার হয়ে গেছে তোদের। আচ্ছা নেক্সট এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে, এটা পড়িয়ে দিলাম, হ্যাঁ পড়িয়ে দিয়েছি, হ্যাঁ বংশগত মানে বংশগতির সংক্রান্ত সূত্রের বিচ্যুতি, কিছু বিচ্যুতি ঘটে মানে কিছু ডিফারেন্স আমরা কিছু দেখতে পাই, যেরকম দেখ ধর একটা উদ্ভিদ নেওয়া হয়েছে, এখানে হচ্ছে আমরা সন্ধ্যা মালতী নিয়েছি, সন্ধ্যা মালতী এর মিরাবিলিস জালাপা এর ইয়েটা মনে রাখবি, নামটা সাইন্টিফিক নেমটা মনে রাখবি, স্পেলিং মনে রাখবি, সাইন্টিফিক নেম মনে রাখবি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওরা লাল আর সাদা এই দুটো নিয়েছে, লাল আর সাদা ফুল নিয়েছে, লাল নিয়েছে আর সাদা ফুল নিয়েছে, ঠিক আছে, লাল আর সাদা নিয়েছে, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যখন এদের মিল হবে দেখছে যে একটা আর আসছে একটা ডাব্লিউ আসছে, এইটা মানে হতে পারতো লাল রঙে যেরকম বেগুনি আর সাদা ফুলের ক্ষেত্রে হয়েছে, বেগুনি ফুলই আসছে, কিছু বেগুনি সাদা মিক্সড করে সামথিং কিছু আসেনি, কোনো লাইল্যাক কালার টাইপের কিছু আসেনি। এই ক্ষেত্রে দেখা যায় এই যে তৈরি হচ্ছে এটা কিন্তু গোলাপি তৈরি হয়, মানে একটা লাল আর সাদা নেওয়ার পরে নয় না লাল আসছে না সাদা আছে, অথচ এটা প্রকট এটা প্রচ্ছন্ন, কিন্তু অন্য একটা চলে আসছে কালার গোলাপি। তো এই ক্ষেত্রে যেটা হয় এটা কিন্তু প্রকটতা অসম্পূর্ণ প্রকাশ ঘটে, তাই জন্য এটাকে ইনকমপ্লিট ডমিনেন্ট বলা হয়ে থাকে বা অসম্পূর্ণ প্রকটতা। এটা কিন্তু মেন্ডেলের বংশগত সূত্রে যে এটা আছে সেটার কিন্তু ব্যতিক্রম। পৃথকীভবন বা সব স্বাধীন সঞ্চালন, স্বাধীন সঞ্চালনের তো ব্যাপারই নেই, এখানে শুধু লাল কালারই নাও মানে কালারের বেসিসে নেওয়া হয়েছে, এটা কিন্তু বিচ্যুতি ঘটে। তার মানে আমরা এটার ফিনোটাইপ বা জিনোটাইপ যেটা পাবো সেটা সেমই পাবো, কারণ বাইরে থেকে দেখতে গেলে কি হচ্ছে, একটা আসছে দেখ ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ডাব্লু, ক্যাপিটাল আর স্মল ডাব্লু, স্মল ডাব্লু স্মল, তাহলে ক্যাপিটাল আর মানে কি লাল, এটা মানে গোলাপি, এটা মানে সাদা। আবার এটা যদি ভিতর থেকে মানে এটা যদি বাইরে থেকেও দেখিস ভিতর থেকেও দেখিস দেখবি যে এটা আলাদা, এটা আলাদা, এই দুটো আলাদা, আবার এটা আলাদা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই 1:2:1 হচ্ছে, সেটা কিন্তু ফিনোটাইপ প্লাস জিনোটাইপিক রেশিও কিন্তু দুটোই হচ্ছে 1:2:1। ক্লিয়ার? অসম্পূর্ণ প্রকটতা ক্লিয়ার হয়েছে। তার মানে দুটো আমি একটা প্রকট একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিলাম, কিন্তু আমি যেটা পাচ্ছি তাদের দুজনের কেউই আসছে না, হঠাৎ করে একটা অন্য কালার শো করছে,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা অসম্পূর্ণ প্রকটতা হবে, আর এর রেশিও কিন্তু 1:2:1 হবে। হয়ে গেল অসম্পূর্ণ প্রকটতা। এইবার যেটা আমরা পড়তে চলেছি, আচ্ছা এইবার পড়ার আগেও আমি কথা দিয়েছিলাম সেটা তো রাখতে হবে, যে দ্বিসংকর জনন অলরেডি কিন্তু আমাদের চলে এসছে, তাহলে কি আমরা ওটা পড়বো? হ্যাঁ পড়বো। কেন পড়বো? গিনিপিগেরটা দেয়নি, উদ্ভিদেরটা দিয়েছে। কোয়েশ্চেনে যদি একটু টুইস্ট আনতে চায়, দুম করে গিনিপিগেরটা দিয়ে দিল, তখন হাঁ করে বসে থাকবি যে হ্যাঁ ওটা তো সেইবারে উদ্ভিদেরটা দিয়েছিল, এবারেও তাহলে দ্বিসংকর জনন কেন দিল? আমি বলবো যে ওটা ভালো করে পড়েছিস, ভালো করে পড়ে দেখ। আমি যেভাবে বোঝালাম আই গেস তোদের আর বইটা পড়তে হবে না, একবার শুধু জাস্ট রিড করে নিবি, কোনটা কি ডিনোট করছে মনে করবি, আর হাতে ওটা মানে পুরো প্র্যাকটিস করবি, একদম কোনো কিছু বোঝার ওখানে ব্যাপার মানে বোঝারই ব্যাপার, মুখস্থ করা কোনো ব্যাপার নেই। কতগুলো ভেরিয়েশন তৈরি হবে সেটা দেখে নেবো। আর তোদের ফিনোটাইপ জিনোটাইপ তো আমি শিখিয়ে দিয়েছি কিভাবে রেশিও গুলো মনে রাখতে হয়। জিনোটাইপের জন্য এত কঠিন রেশিও তোদের মানে মাথায় ওরম বার্ডেনটা রাখার দরকার নেই, যে কোনটা 1 এর পরে 2 হবে না, 2 এর পরে 3:2 হবে না, 4:2 হবে, এগুলো মনে রাখার দরকার নেই। জাস্ট একবার রিড করে চলে যাবি পুরোটা। আর ওইটা যদি না পড়িস, মানে গিনিপিগের ধর বা যেটা মানে দুটোর তো মেন ব্যাপারটা, ফান্ডাটা তো একই, দুটোর ব্যাপারটা একই, শুধু কোনটাকে কি দিয়ে ডিনোট করছি, গিনিপিগের ক্ষেত্রে কি দিয়ে ডিনোট করছি, উদ্ভিদের ক্ষেত্রে দ্বিসংকর জননে কি দিয়ে ডিনোট করছি, সেই জিনিসটা যদি জেনে যাস, একটু ভালো করে পড়ে নিস, তোদের তো ওটা পড়তে হবে না, চল উদ্ভিদেরটা বাদই দিলাম। কিন্তু যেটাই তো দুটোর তোদের কোয়েশ্চেন প্যাটার্নই এখন এরকম হয়ে গেছে, এখন যদি ওগুলো ঠিকঠাক ভাবে রিড না করিস, না মনে রেখে পড়িস বা বুঝে না পড়িস, তাহলে কিন্তু অ্যান্সার নামাতে পারবি না। আর আমরা তো কোয়েশ্চেন সলভ করছি, কোয়েশ্চেন করতে করতে বুঝে যাবি। তাহলে দ্বিসংকর জনন কিন্তু পড়তে হবে, গিনিপিগেরটা একটু ভালো করে পড়ে নিস, ওইটা অত মুখস্থ করার ওরকম ভাবে প্রপারলি একদম ইয়ে করে দরকার নেই, ওটা জাস্ট মনে রাখবি, ওটা শুধু মনে রাখা, আর তোদের আর বই দেখতে হবে না, ভিডিওটা ভালো করে দেখলে, ক্লাসটা ভালো করে শুনলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা মুভ করি নেক্সট আমাদের টপিকে, সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ টপিক, মানে এই টপিক বলছি সরি, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, যেটা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। দেখ, যখন কোনো একজন পুরুষ এবং মহিলার মধ্যে যখন মিলন ঘটে বা তারা ধর বেবি প্ল্যানিং করছে, তো তার বেবি বয় হবে না বেবি গার্ল হবে, এটা কিভাবে আমরা বুঝতে পারি, এটা কিভাবে কিসের উপরে ডিপেন্ড করে? যদি এখন মানে এখন হয়তো অতটা হয় না, আগের যদি দেখতিস কিছু বছর আগে বা আগেকার দিনে বা মায়েদের টাইমে বা ঠাকুমাদের টাইমে বা তাদেরও আগের জেনারেশনের টাইমে সব সময় একজন মহিলাকে মানে প্রেসারাইজ করা হতো যে তুমি কিছু কিছু কুসংস্কার অনেক জিনিসপত্র আছে, এরকম করো, এই জায়গায় পুজো দাও বা এটা খাও, এই করলে আমাদের মানে বংশ পরম্পরা বজায় থাকবে, মানে তাদের মতে যদি ছেলে হয় মানে বেবি বয় হয়, তাহলেই তাদের বংশ পরম্পরা চলতে থাকবে, বংশানুক্রমিক যে ব্যাপারটা সেটা হবে, ঠিক আছে। কিন্তু মেয়ে যদি হয় তাহলে হবে না, কারণ ইন ফিউচার সে অন্য কোনো ফ্যামিলিতে চলে যাবে, অন্য কাউকে ম্যারি করে অন্য ফ্যামিলিতে যাবে, তাহলে তারও দিবে, এটা কনসেপ্ট, ঠিক আছে, এটা তাদের চিন্তা ভাবনা বা ধারণা। তো তখন একজন মহিলাকে মানে যিনি গর্ভে ধারণ করেছেন তাকে 9 মাস যে উনি যে গর্ভে ধারণ করে রেখেছেন তার সন্তানকে, তো সেই সময় তার মেন্টাল পিসটা কতটা ইম্পর্টেন্ট, মানে ফিজিক্যালি তো ঠিক আছে তাকে ভালো থাকতে হবে, মেন্টাল পিসটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় তাকে অযথা প্রেশারাইজ করা, এটা এরকম করো বা এরকম করো তাহলে ছাড়বে, তার ভিতরে একটা ভয় তৈরি হতে যে না আমার যদি ছেলে না হয় কোনো না কোনো ভাবে আমাকে যেন অপমানিত বোধ না করতে হয়। কিছু সময় তো দেখেছি মার ধর বের করে দেওয়া, অনেক কিছু আমরা এখনো দেখতে পাই, এখনো পুরোপুরি এমন না যে আমরা এত এগিয়ে গেছি বলে আমাদের এগুলো চলে গেছে, না এই চিন্তাধারা যায়নি, ঠিক আছে। তো আজকে আমরা বুঝবো, এটার মাধ্যমে বুঝবো যে আদৌ কি মানে মায়েরা কি এটার জন্য রেসপন্সিবল যে তার সন্তান ছেলে হবে না মেয়ে হবে, আদৌ কি মায়েরা রেসপন্সিবল, আমরা দেখবো এই টপিকটাতে দেখবো। প্রথমে দেখ, সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি, যখন ভ্রূণ দশায় থাকাকালীন প্রাণীটা পুরুষ হবে না স্ত্রী হবে, মানে ছেলে না মেয়ে হবে, সেটা যে আমরা দেখছি যে পদ্ধতিতে নির্ধারণ করা হয় তাকেই আমরা সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বলি। এবার মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে, আমাদের দেহে ক্রোমোজোম আছে, মায়ের থেকে আসে বাবার থেকে আসে, এটা কিন্তু ডিপ্লয়েড অবস্থায় থাকে, মানে 2n অবস্থাতে থাকে। আই গেস তোরা জননে দেবী বা তার আগের যে চ্যাপ্টারে আমাদের যেখানে কোষ বিভাজন এগুলো রয়েছে আমরা তো পড়বো, আবার ডিভিশন করবো। তো ডিপ্লয়েড অবস্থা থাকে, তার মানে 23 জোড়া, 23টা নয় 23 জোড়া ক্রোমোজোম থাকে,
তার মানে 46টা টোটাল ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর এক জোড়া যেটা আছে মানে দুটো যে আর থাকবে বাকি সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। ঠিক আছে, এই যে দেখ 22 জোড়া অটোজোম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। এবার দেখ যখন আমাদের অটোজোম দেহের কেবলমাত্র দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, যৌন ক্রোমোজোম হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্গ নির্ধারণের জন্য মুখ্য ভূমিকা পালন করে, কারণ এর থেকেই আমরা ডিটারমাইন করতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে। কিরকম? যৌন ক্রোমোজোম দুটো প্রকারের হয়, একটা এক্স আর একটা ওয়াই। এক্স আর ওয়াই, পুরুষ মানে পুরুষের দেহেও থাকে যৌন ক্রোমোজোম, মহিলাদের দেহেও থাকে। এবার কার কোনটা থাকে সেটা আমরা দেখব। এক্স আর ওয়াই বলে দিলাম। লিঙ্গ নির্ধারণে যৌন ক্রোমোজোম পদ্ধতিতে হয়। মহিলার ক্ষেত্রে এক্স এক্স নামক যৌন ক্রোমোজোম থাকে বা সেক্স ক্রোমোজোম থাকে। পুরুষদের ক্ষেত্রে যেটা থাকে, আমি ওয়াইও বলেছিলাম, তাহলে ওয়াই কোথায় গেল? পুরুষদের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে একটা এক্স থাকে আর একটা হচ্ছে ওয়াই থাকে। এবার এই জন্যই ক্রোমোজোম থাকে বলে, মানে পুরুষদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই থাকে বলে এই পুরো পদ্ধতিটাকে এক্স 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 ওয়াই লিঙ্গ নির্ধারণ বলা হয়ে থাকে। অথবা পুরুষের ক্ষেত্রে দু ধরনের গ্যামেটের উৎপত্তি হয় বলে, দুটো টাইপের হচ্ছে, তার মানে হোমো ব্যাপারটা নেই, হেটারো ব্যাপার, তাই জন্য এটাকে হেটারো গ্যামেটিক মেল পদ্ধতিও বলা হয়ে থাকে। মনে রাখবি, এগুলো মনে রাখবি। পুরুষদের ক্ষেত্রে কিছুই না, ওই যে 22 জোড়া প্লাস এক জোড়া যে থাকে সেটা এক্স আর ওয়াই থাকে। মহিলাদের ক্ষেত্রে 22 জোড়া প্লাস এক্স আর এক্স থাকে। ক্লিয়ার? এই ব্যাপারটা বোঝা গেছে, মাথায় ঢুকেছে? এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকে নে। প্রথম অবস্থায় স্বাভাবিক অবস্থায় যখন পুরুষ আর মহিলাদের দেহে, মানে এখনো ধর আমার দেহ এরকম রয়েছে যে 22 জোড়া অটোজোম আর সেক্স ক্রোমোজোম যেটা হচ্ছে এক্স এক্স। আমি ফিমেল তাই জন্য আমার এক্স এক্স। কোনো মেল থাকলে তার এক্স ওয়াই হতো। স্বাভাবিক অবস্থাতে কিন্তু এটা থাকে। প্রথম দেহকোষে কিন্তু 22 জোড়া অটোজোম, সঙ্গে কিন্তু ভিন্ন প্রকৃতির যৌন ক্রোমোজোম থাকে। 22 জোড়া অটোজোম বলতে কি 44টা, তার মানে 44টা অটোজোম 44A প্লাস XY হচ্ছে পুরুষের, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 44A প্লাস XX। এই 44A টা মনে রাখবি, যেহেতু 22 জোড়া, 23 জোড়া টোটাল, মানে 46টা, তার মধ্যে 22 জোড়া আর প্লাস দুটো করছি, তাহলে টোটাল 46টা হয়ে গেল। আচ্ছা, এবার দেখ এই যে পুরো পদ্ধতিটা আবার আমরা দেখবো কি হয়। প্রথমে হচ্ছে পি যৌন, মানে ধর মা আর বাবা একজনের মহিলা, আর পুরুষ ধরা হলো মা আর বাবা ধরা হলো। এবার কি হচ্ছে 44A প্লাস XX, এটা মহিলার ক্ষেত্রে থাকবে স্বাভাবিক অবস্থা, পুরুষের ক্ষেত্রে এটা থাকবে 2N মানে ডিপ্লয়েড অবস্থা থাকবে, তার মানে এটা 46 হচ্ছে, এটা 46। এবার কি হবে? গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরি হচ্ছে, তাহলে গ্যামেট যখন তৈরি হবে তখন কি হয়? মিওসিস হয়। মিওসিস মানে কি? জনিত্রী থেকে অপত্য, মানে মাদার সেল থেকে যখন অপত্যতে যাবে, ডটার সেল আসবে, তখন কিন্তু ওটা হাফ হয়ে যায়। তাহলে মিওসিসে কি হবে? মিওসিসে কি হবে এখানে লিখে দিই। মিওসিস হয়, মিওসিসে কি হয়? ক্রোমোজোম 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 কি হবে বললাম? ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে, মানে 2N থেকে N হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবে। মিওসিস হবে, গ্যামেট উৎপাদন যখন হবে তখন মিওসিস হবে। এখানে দেখ সমনে এই যে এগুলো থাকে, অপরদিকে মহিলার থাকে হচ্ছে মাতৃকোষ থেকে মিওসিস বিভাজন প্রক্রিয়ায় কেবল এক ধরনের স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়, কারণ মহিলাদের দেহে এক ধরনেরই যৌন ক্রোমোজোম থাকে। পুরুষের ক্ষেত্রে দুটো হবে, যেরকম হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই হবে। মহিলাদের ক্ষেত্রে এইরকম একটা এক্স আর একটা হচ্ছে এরকম আর একটা এক্স, এইরকম ভাবে তৈরি হবে। ডিম্বাণু শুক্রাণু মিলনের পরে বংশধর ছেলে হবে না মেয়ে হবে, এটা পুরোপুরি ডিপেন্ড করে পিতার উপরে বা পুরুষের উপরে। কেন? কিসের জন্য? কারণ মহিলার থেকে তো এক্সই আসবে, পুরুষের থেকে এক্স আসতে পারে বা ওয়াই আসতে পারে। যখন এক্স আসবে পুরুষের থেকে তখন সেটা বেবি গার্ল হবে, যখন পুরুষের থেকে ওয়াই আসবে তখন সেটা বেবি বয় হবে। তাহলে বোঝা গেল আমি এখানে কাউকে রেসপন্সিবল মানে করছি না এটার জন্য যে একটা পুরুষই দায়ী এটার জন্য, কখনোই আমি বলবো না, কারণ সে তো আর ডিসাইড করবে না। আমি জানি না তার কাছে অপশন থাকলে সে ডিসাইড করতো কিনা, তো তার কাছে এরকম কোনো অপশন নেই কি যে হ্যাঁ যাও আমার এই গ্যামেটটা যাও, এক্স গ্যামেট যাও, ওয়াই গ্যামেট যাও, এরকম তার করতে পারবে না, তাই না? তো এটা পুরুষের মানে পার্টিকুলারাইজ যদি বলতে হয়, পুরুষের গ্যামেট এটার জন্য কিন্তু দায়ী। তাহলে পিতার ভূমিকা কতটা বুঝতে পেরেছিস মানে আমাদের লিঙ্গ নির্ধারণে।
বেবি বয় হবে না গার্ল হবে সেটা কিন্তু পুরুষের উপর ডিপেন্ড করে, কারণ তার কাছে দুটো ধরনের থাকে, দুটো ধরনের যৌন ক্রোমোসোম থাকে। এবার আমরা চেকার বোর্ডে একটুখানি চলে যাই, আমরা দেখে নিই এটা কি হচ্ছে। তো প্রথমে হচ্ছে কি 44A, এটার থেকে দুটো মানে গ্যামেট কটা আসবে, 22A+X আসবে, মহিলার থেকে আবার 22A+X আসবে। এটা যদি হ্যাপ্লয়েড না হতো, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড না হতো, তাহলে ভাবতে পারছিস যে স্বাভাবিক অবস্থা কতটা হয়েছে। তো এখান থেকে 44A, আবার এখান থেকে 44A আসছে, ঠিক আছে, এরকমই আসছে। তো এরকম যদি আসতে থাকে তাহলে যখন এর পরের জেনারেশন আসবে তাহলে আরো বেড়ে যাবে, 44 আবার তারও বেশি গুণ এরকম হতে থাকবে। তাই জন্য এটা তো হাফ হচ্ছে, মিওসিস হচ্ছে। তাহলে স্বাভাবিক অবস্থায় যখন একটা বাচ্চা তৈরি হবে, সে মেয়ে হবে না ছেলে হবে, তখন তার যখন মিলে এই ডিম্বাণুর সাথে এই শুক্রাণু যখন মিলে সেটা কন্যা হচ্ছে। আবার এই ডিম্বাণুর সাথে এই যে 22 এর সাথে 22 মানে 22A+X এর সাথে 22A+Y মিলছে, তখন হচ্ছে পুত্র হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হল, আচ্ছা এখানটা একটুখানি দেখিয়ে দিই, আমরা কি বললাম, প্রথমে আমাদের থাকে মহিলাদের ক্ষেত্রে 44A+XX, আর থাকে পুরুষদের ক্ষেত্রে 44A+XY। এখান থেকে যখন গ্যামেট আসবে তখন আমার কি আসবে, 22A+X একটা আসে, আবার একটা কি আসে 22A+X একটা আসবে। এটা হচ্ছে কি হচ্ছে, এগুলো হচ্ছে গ্যামেট তৈরি হচ্ছে, তাই তো, গ্যামেট তৈরি হচ্ছে এটা। এখানেও তাই 22A+ একটা X আসবে, আর একটা কি আসবে 22A+Y আসবে। এবার যখন এটার সাথে এটা মিলবে তাহলে এটা হয়ে গেল 44। এই যে 44 আসছে, তার মানে এই যে নতুন বেবি গার্লটা যে তৈরি হচ্ছে XX আসছে, 44A+XX। তার মানে এটা আবার কি আসছে, মহিলাই তো আসছে, মানে বেবি গার্ল আসছে। তাহলে এর অবস্থা আবার স্বাভাবিক অবস্থায় চলে গেল। তাহলে এটা তো অস্বাভাবিক অবস্থা তৈরি হতো যদি 44ই আসতো, আবার তার সাথে 44+44 হয়ে যেত, তো তাহলে 44+44 হয়ে যেত, তাই না? তাই জন্য আমাদের এখানে মিওসিস ঘটে, হাফ হয় মানে হ্যাপ্লয়েড অবস্থা হয়, আবার আসে। এরকম ভাবে দেখতে গেলে এই যে এটার সাথে এটা হলে হচ্ছে ছেলে হবে, মানে বেবি বয় হবে। তাহলে বুঝতে পারছি সেখানে যে পিতার ভূমিকা কতটা থাকে, সেম এটার সাথে গেলে আবার মেয়ে হবে, আবার এটার সাথে এটা গেলে আবার ছেলে হবে, ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশনটা তৈরি হলো, এখানে আমরা দেখছি কন্যা আর পুত্র এদের কিন্তু 1:1 ফলাফল, মানে হয় মেয়ে হতে পারে মিলনের পরে, মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে, 1:1 থাকে, কারোর কোনো রেশিও বেশি থাকে না। মেয়ে হলে 90% চান্স থাকে মেয়ে হওয়ার, 10% চান্স থাকে ছেলে হওয়ার, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। আমরা যদি সাইন্টিফিক্যালি দেখি এরকম কোনো ব্যাপার নেই। তাহলে বোঝা গেল, পিতার ভূমিকা বোঝা গেল, কি করে আমরা ক্রসটা করছি সেটা বোঝা গেল। আই গেস তোদের কাছে ক্লিয়ার হয়েছে, শুধু এগুলো মনে রাখবি, মিওসিসের ব্যাপারটাও কিন্তু মনে রাখবি। নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন, কিছুই না, খুবই ইজি, এখানে তোদের এখন লাগবে কারণ আমরা অনেকটাই পড়ে ফেলেছি আর আমরা ভালো করে পড়েছি। তো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত কি করতে হতে পারে, 1:2:1। আমি অলরেডি বলে দিলাম, কেন বলে দিলাম, ফিনোটাইপ জিনোটাইপ একই আসবে, লাল গোলাপি সাদা, ওটা সেই গোলাপি ওই দুটোই আসছে, আর যদি তুই জিনোটাইপও দেখিস ওটা দুটো আলাদাই হচ্ছে। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে বলছে, এর সাথে XX হবে না, এর সাথে XY, হ্যাঁ XY হবে, ঠিক আছে। সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য ক্রোমোসোমের মুখ্য ভূমিকা, তো এটা কোন ক্রোমোসোমের মুখ্য ভূমিকা, সেক্স ক্রোমোসোম তো ঠিক আছে, পার্টিকুলারলি সন্তানের লিঙ্গ নির্ধারণ করেছে পিতার ভূমিকা থাকে, তার মানে ওয়াই ক্রোমোসোমের কিন্তু মুখ্য ভূমিকা থাকে। হোল্যান্ড্রিক জিন, আমি এটাকে একটুখানি হোল্ড করছি। একজন স্বাভাবিক মহিলার ক্রোমোসোমের বিন্যাস কি, স্বাভাবিক মহিলার কি হবে, কোনো গ্যামেটের কথা বলিনি, 44A, এই যে XX হবে, দেখা যাচ্ছে, হ্যাঁ। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ যেটা পদ্ধতি সেটা আমরা কি বলি, XX XY। আচ্ছা, এরপরে যে জিনিসটা ওটা বলে দিই, হোল্যান্ড্রিক জিন ব্যাপারটা কি, কিছুই না, পুরুষের মধ্যে XY থাকে জানিস, ওয়াই ক্রোমোসোমের জন্য একটা প্রকট জিন থাকে যেটা পুত্র উত্তরাধিকার সূত্রে পায়, অবশ্যই কন্যা পাবে না, কারণ কন্যার মধ্যে ওয়াই জিন তো যায়ই না, তাহলে পাবে কোথা থেকে, তাই না। তো সেটা হচ্ছে কি পুরুষের কানের লতির লোম, যেটাকে আমরা বলি হাইপারট্রিকোসিস। ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আর কিছু আছে,
না, এরপরে আর কিছু নেই। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যেটা তোদের মাথায় আসতে পারে, যে একটা মেয়ে তৈরি হচ্ছে, ছেলে তৈরি হচ্ছে, আরো একটা হয় যেটা আমাদের হচ্ছে থার্ড জেন্ডার। তো থার্ড জেন্ডারের মধ্যে অনেক রকমের হতে পারে, ঠিক আছে। মানে যেরকম ধর আন্তঃলিঙ্গ হতে পারে, হ্যাঁ, যেটা হলো কি কখনো এই দুটো গোলাপি না, যে আমরা যে ট্রান্সজেন্ডার বলি, ট্রান্সজেন্ডারের মধ্যে এরকম কিন্তু হয়, যেরকম ধর এক্স এক্স ওয়াই এরকম একটা হতে পারে, আমাদের এক্স ওয়াই আসে কিন্তু ওখানে এক্স এক্স ওয়াই আসতে পারে। টার্নার সিনড্রোম হয়, এক্স ও আসছে, আর একটা কোনো জিন আসছে না, মানে ওয়াইটা আসছে না বা এক্স আসছে না, হ্যাঁ। আর একটা হচ্ছে থার্ড জেন্ডারের মধ্যে আমরা যেটা ট্রান্সজেন্ডার বলি, যেরকম ধর কিছু জনের দেখবি যে স্বাভাবিক পুরুষের গঠন, মানে কিছু লোকের থাকে এরকম থার্ড জেন্ডারের মধ্যে যে স্বাভাবিক পুরুষের গঠন হলেও মানে তাদের কিন্তু আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান গুলো আছে সেখানে তাদের ডিফারেন্স থাকে, এটা তোরা জানিস। আর একটা হয় যে মেন্টালিটির সাথে আমার যে বডির যে স্ট্রাকচার সেটা আমার মানসিক অবস্থার সাথে মিলছে না, মানে আমার দেহটা হয়তো পুরুষের মতো কিন্তু মানসিকভাবে আমি নিজেকে ভিতর থেকে নারী মনে করছি, ঠিক আছে। তো এইটা হয় হচ্ছে ট্রান্সজেন্ডার, আর ওটাকে আমরা আন্তঃলিঙ্গ বলে থাকি, যে যেটা ধর রিপ্রোডাক্টিভ সিস্টেমটাই ওরকম থাকে, আলাদা থাকে, আমাদের যে যৌন অঙ্গগুলো থাকে, হ্যাঁ, তাদের সেরকম ভাবে থাকে, মানে সেরকম থাকে না, একটা পুরুষের যেরকম থাকবে একটা মহিলার যেরকম থাকবে সেরকমটা থাকে। তো এটা আমরা থার্ড জেন্ডারের মধ্যে রাখতে পারি, ঠিক আছে। তাহলে আজকে যেটুকু পড়ালাম সেটুকু ক্লিয়ার হয়েছে, তোরা বুঝতে পেরেছিস যেটুকু বোঝালাম আমি, আশা করি বুঝতে পেরেছিস, কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবি, কিন্তু তার জন্য পুরো ক্লাসটা ভালো করে দেখতে হবে, হয়তো অনেকটা লং ক্লাস হলো কিন্তু আমি একটু ডিটেলসেই তোদেরকে বললাম, বোঝালাম, যাতে তোদের বুঝতে সুবিধা হয় আর তোদের ঝটপট করে শর্ট কোয়েশ্চেন গুলো নামিয়ে আসতে পারিস। দেখ, একটা টাইমে আমি সাজেশন হয়তো দিয়েই দেবো, বড় হয়তো কেন বলছি, বড় কোয়েশ্চেনের যেগুলো আছে সেগুলো সাজেশন দিয়েই দেবো। শর্ট কোয়েশ্চেনের সাজেশন হতে পারে, বলতে পারি যে এটা আসতে পারে, এখান থেকে এটা আসতে পারে, যেটা চলে এসছে সেটা হয়তো আসবে না। অ্যালিন লোকাস মোস্ট প্রবাবলি এই চ্যাপ্টারের ওটা হয়তো ওই 2-3 বাক্যে লেখা ওরকম চলেছে, কিন্তু যখন তোকে স্তম্ভ মেলাতে দেবে তখন কি অ্যালিন লোকাস মেনে মেলাতে দেবে? যখন তোকে টিকমার্ক করতে দেবে তখন কি মেলে মেলাতে দেবে? না। তাই জন্য আমাদের চ্যাপ্টারটা খুব ভালো করে বোঝা দরকার, প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়াটা দরকার, সেটাই আমি করছি। আর একটাই ক্লাস হবে, এরপরে ওই জিনগত রোগের ক্লাসটা হবে, সেটা করে এটা শেষ, আর তারপরে আমাদের প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস হবে, এখানেও অলরেডি আমরা করছি, আর সাজেশন তো আছে। সো আজকের ক্লাস হচ্ছে এতটাই, ভিডিওটা ভালো করে দেখিস, কোনো প্রবলেম হলে জানাস। চল, টাটা।